এক জীবনে এমন প্রেরণা যেন কোনো মেয়ের হতে না হয়। ঈশ্বর মেয়েটিকে শান্তি দিক, বুদ্ধি দিক এই পরিস্থিতি থেকে বেরোতে। আহারে, আমার বাচ্চাটা কি কষ্ট পাচ্ছে, ওকে সামলানোর কেউ নেই। প্রীতম তাকিয়ে দেখে শুধু আপুর ঘরের দরজা বন্ধ, আর শোনে আপুর চাপা ফোপানি। এটা আসলে প্রেরণার কাছে স্বস্তির বিষয় ছিল যে ও বাড়ি থেকে বড়রা কেউ তার কাছে জবাবদিহিতা চায়নি, নয়তো প্রেরণা টিকতে পারত না এই শহরে সম্ভবত। এমনিতেও এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করার প্রস্তুতি নিয়েছে সে, কাস্টমার রেডি। এর মাঝে যদি এই বিষয়টা নিয়ে প্রেরণা দু কথা শুনতো তবে হয়তো শহরটাই ছাড়তে হতো তাকে, তবে যে তার খুব কষ্ট হতো। হাজার হলেও প্রেরণা খুব লোভী, তার সন্তান সমতুল্য ভাই বোনদের সাথে বিচ্ছিন্নতা ঘটিয়ে দূরে সে যেতে পারবেই না। রাতে খুব স্বাভাবিক ভঙ্গিতে প্রেরণা ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ডিনার সেরে ঘরের দৌড় আটলো। ইনু প্রীতম আর চোখে প্রেরণাকে দেখছে। ও বাড়ি থেকে ও বাড়ির ছেলেমেয়েরা কিছুক্ষণ পর পর খোঁচাচ্ছে ইনু প্রীতমকে। প্রেরণাপুকে বোঝাও, প্রেরণাপুকে বোঝাও। কি করে বোঝাবে তারা? ভাঙাচোরে প্রেরণার কাছেই যেতে পারছে না ভয়ে। প্রেরণা শুদ্ধর বিছানা আলাদা করেছে, সপ্তাহখানেক হয়েছে। খালি বিছানায় যখন গা এলিয়ে দিল প্রেরণা, তখন তার ফোনে কল এলো শুদ্ধর ক্লাস টিচারের। বলল, আপা কি শুনছি, শুদ্ধ নাকি পিকনিকে অংশ নেবে না? প্রেরণা নিস্তেজ কণ্ঠে বলল, জি, ঠিক শুনেছেন। আমার শরীরটা ভালো নেই আসলে। শরীর ভালো নেই এটা একটা বাহানা মাত্র। পিকনিকে সব বাচ্চার প্যারেন্টস আসে, প্রেরণা আর সামাজিক হতে চায় না তাদের সাথে। প্রেরণারা সামাজিক হলে লোকে গায়ে পড়া ভাবে, অপবাদ দেয়। প্রেরণা আর অপবাদ নিতে চায় না, লোকে অহংকারী ভাবলে ভাবুক। সকালে ঘুম থেকে উঠে প্রেরণা একটা চমক পেল আজ। প্রণমী তাকে কল করেছে। অনেক সময় পরে হাসি ফুটলো প্রেরণার মুখে। ইদানিং বরের ভালোবাসায় আপুকে তো ভুলেই গিয়েছিল এই মেয়ে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে প্রণমী বলে উঠল, আপু, তুমি কি আজ ব্যস্ত থাকবে? না তো, কেন? প্রণমী ইহানের প্রসঙ্গ টানলই না, যেন সে কিছুই জানে না এই ব্যাপারে। বলল, আজ আরফান মির্জা তোমাদের সবাইকে ট্রিট দিতে যাচ্ছে, তুমি থাকবে না? ট্রিট কেন? ওনার বেতন বাড়িয়ে দিয়েছে বড় বাবা, তাই। মাশাল্লাহ। হেসেই এইটুকু বলে প্রেরণা থামলো। এবার গলা জড়িয়ে এলো তার, আমতা আমতা করে বলল, আচ্ছা, তোর ভাসুর থাকবেন? না তো, দাদান কোথায় গিয়েছে যেন? শহরের বাইরে, দলের কাজে। কেন? স্বস্তির শ্বাস ফেললো প্রেরণা। বলল, এমনি। আমি আসবো। মিটিং প্লেস কোথায় ইরফানকে জানিয়ে দিতে বলিস গ্রুপে। শুধু পিকনিকে যেতে পারবে না বলে মন খারাপ, ওর মনও ভালো হবে। দীর্ঘ সময় বোনের সাথে কথা বলার পর হঠাৎ প্রেরণা একটু থেমে জানতে চাইলো, প্রণব, জি। ও বাড়ির বড়দের কি অবস্থা? প্রণ অস্বস্তিতে পড়ল। তার জানা মতে আপুর প্রত্যাখ্যানে পড়ে বড় দাদান চুপ হয়ে গিয়েছে। এই নিয়ে বড়দের উৎকণ্ঠার শেষ নেই। এমনকি তার শাশুড়িকেও দেখেছে ইনিয়ে বিনিয়ে যাদের কাছে বলছে ইহানের সাথে আলাপ করার কথা। প্রেরণার বিষয়টা নিয়ে অবশ্য প্রণমীকে তার শাশুড়ি কিছুই বলেনি। প্রণমী মিনমিনে স্বরে বলল, সব ঠিকঠাক? ও আচ্ছা। প্রেরণা আবারও স্বস্তির শ্বাস ফেলে। বিষয়টা যত তাড়াতাড়ি ধামাচাপা পড়ে যাবে ততই ভালো। ওদিকে প্রণমী ফোনটা রাখতেই টের পেল দুটো শক্ত হাত তার কোমর চেপে ধরেছে। প্রণমী অস্ফুটে বলল, যা শিখিয়ে দিতে বলেছিলেন তাই বলেছি। এখন একটা কথা বলি। ওর ঘাড়ে নাক থেকে ইরফান আদুরে স্বরে বলল, বলো। উঠতে চাচ্ছেন কি আপনারা আসলে? আমাকে বললে হয় না? ওর নাক টিপে দিয়ে ইরফান জবাব দিল, এটা একটা কনফিডেন্সিয়াল মিশন। আমি দুলাভাইয়ের জায়গায় দাদানকে অন্তত ভাবতে পারছি না। বলতে গিয়ে প্রণমীর গলা কেঁপে উঠল। ভীষণ আবেগপ্রবণ মেয়েটির মলিন মুখটাতে ইরফান দৃষ্টি রেখে বলল, আমিও তো তোমার দুলাভাইয়ের জায়গায় দাদানকে বসাতে চাইছি না। আমার দাদান আলাদাভাবে রাজ করবে, যদি আপু চায়, যদি আপু আসলে চায়। আপু কি চায়? না বললো তো। জবাবে ইরফান এবার কিছুই বলল না, শুধু মলিন হাসে। ওয়েস্ট ক্যাফেতে সবাই এক হয়েছে আজ বহুদিন পর। আবারও উই গ্রুপের সদস্যদের রিইউনিয়ন। শুদ্ধকে সব থেকে বেশি উৎফুল্ল দেখা যাচ্ছে। সেহা, উজ্জ্বল, মুইন, ইসির সাথে দেখা হবার পরে প্রেরণা স্বাভাবিকভাবেই কথা বলেছে, কোনো জড়তা না রেখে, যেন এই কদিন কিছুই হয়নি। ইহান তাজওয়ার মির্জা তাকে বিয়ের প্রস্তাব দেয়নি। গোপন মিশনে অংশ নিয়েছিল সবাই। প্রীতম রাজি ছিল না শুরুতে। আপু জানতে পারলে প্রথম থাপ্পড়টা সে যে খাবে সেটা তো সে জানে, কিন্তু ইরফানের সাথে পারেনি কেউ। আর ওদিকে ইনুর ইমোশনাল ব্ল্যাকমেল তো আছে। অগত্যা রাজি হয়ে এলো এখানে।
খাওয়া দাওয়া শেষে যখন ইরফান বিল দিল তখন তার ফোনে একটা কল এলো। এটা তাদের পরিকল্পনা করা। কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ইরফান উঁচু গলায় বলল, দাদান কোথায় এখন? কিভাবে হলো এটা? বাকি সবাই খুব চিন্তিত হওয়ার ভান করলো, দৃষ্টি যদিও প্রেরণার মুখের দিকে। ওরা পড়তে চাইছে প্রেরণাকে, আজ ধরে ফেলতে চাইছে প্রেরণাকে। ইরফান হন্তদন্তে উঠে দাঁড়ালো, সবাইকে বলল। দাদানের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইনু মুখ চেপে কেঁদে ওঠার ভান করলো। ইসি কাঁদতে পারে না, তাই ছটফটিয়ে ওঠার ভান করলো। বাকি সবাই গম্ভীর। প্রেরণা হাঁসফাঁস করে উঠে বলল, মানে? জানতে চেয়ে গলা কাঁপলো তার। ইরফান তেরছা নজরে এক পলক তাকে দেখে জবাব না দিয়ে মুইনের দিকে ফিরে বলে, এক্ষুনি দাদানের পার্টি অফিস যেতে হবে। প্রেরণা আপু, আপনি সৌধ্যকে নিয়ে বাড়ি যান, আমরা ওদিকে যাচ্ছি। উঠে দাঁড়ায় প্রেরণা কাপা স্বরে বলে, আমি বাড়ি যাব মানে? আর অর্ধেক কথা কেন বলছো? কি হয়েছে ওনার বলো না? সেইটা তো জানি না, সবে গেলে দেখতে পাবো। তো আমিও যাই। চাপা আকুলতা ঠিকরে বেরিয়ে যেতে চায় ওর কণ্ঠ থেকে। প্রেরণার নিজেকে লুকানোর সাধ্যি নেই। ইরফান ঠোঁট টিপে হাসলো। দারুণ একটা ঝটকা দিতে পেরেছে ভদ্রমহিলাকে। আজ তাদের পরিকল্পনা মোতাবেক বাকি কাজটা হয়ে গেলে কেল্লা ফতে। দুজনার ভাব করিয়ে আজই আংটি বদল সেরে ফেলার পরিকল্পনা করেছে তারা। সবাই যেন শোকে মূর্ছা যাচ্ছে এমন ভাব করলো। শুদ্ধ বারবার ইহান আঙ্কেলের কথা জানতে চাইছে প্রেরণার কাছে। প্রেরণা ছেলেটার মাথাটা বুকে চেপে রেখে চুপ করে রইল পুরোটা রাস্তা। ওর মাথায় অন্য চিন্তা এলোই না, শুধু লোকটার সুস্থতার প্রার্থনায় ছিল। একটা লোক, একটা অতি ভদ্র আর চমৎকার লোক। একা পথে ক্লান্ত প্রেরণা যাকে দেখে হঠাৎ থামলো, সংযম হারালো সেই লোক। সাদা পাঞ্জাবি পরনে সফেদ এক লোক। দৃশ্যপটে বেহায়ার মতো সুদর্শন মুখটা এনে প্রেরণা দৃষ্টি ঝাপসা করে গাড়ির জানালার বাইরে তাকিয়ে থাকে। ওই লোকটা সুস্থ থাকুক সর্বসময়। ওই ইহান তাজওয়ার মির্জা। ব্যক্তিত্বহীন প্রেরণার জীবনে হুট করে প্রেরণার অগোচরে স্থান নেওয়া দৃঢ় মানুষটা সুস্থ থাকুক। প্রেরণার জীবনে আর সুখ না আসুক, তবে তাকে একটা গোটা প্রেরণার জীবনে আর সুখ না আসুক, তবে তাকে একটা মানুষ সুখের আশ্বাস দিয়েছিল সাদা মনে। সেই মানুষটা সুস্থ থাকুক, আর ব্যক্তিত্বহীন প্রেরণা থাকুক তার ন্যাকামি নিয়ে। দ্বিতীয় পুরুষের প্রেমে পড়ে ওয়াসিদ শরীফের কাছে অকৃতজ্ঞ তো হয়েছে। ওই লোকটাকে ফিরিয়ে দিয়ে তার কাছেও কঠিন নারী হয়ে থাকুক। প্রেরণা এমন নিঃসঙ্গই থাকুক। ইহান বিকেলে পার্টি অফিসে এসে ভীষণ অবাক হলো। দলের ছেলেগুলো অফিস সাজাচ্ছে ফুল দিয়ে। ইহান বিস্ময় নিয়ে জানতে চাইল, এসব কি? এসব কেন? ওরা যদিও সবটা জানে তবুও বলল, ইরফান সাজাতে বলেছে, তারা আসছে। তারা আসছে মানে? তাদের এখানে কি? আর ফুল দিয়ে তাদের কাজ কি? কাজ ঝাঁকালো অন্তর। বলল, কি জানি। ইহান ফোন বের করে কাউকে কল করে পেল না, প্রত্যেকের ফোন বন্ধ। ঠিক তখনই পার্টি অফিসের সামনে গাড়ি থামার শব্দ পেল। আজ রেস্তোরাঁ বন্ধ, জায়গাটা ভীষণ নিরিবিলি। ইহান এগিয়ে গিয়ে থমকালো। সবার সাথে উৎকণ্ঠিত ভঙ্গিতে ছুটতে ছুটতে গেট পেরোনো রমণীকে দেখে আরো বেশি থমকালো। জানালা থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে অবাক হয়ে দরজা খুলে দিতে ইহান প্রেরণা মুখোমুখি হলো। দুজন দেখছে দুজনকে নিষ্পন্দন চোখে। লোকটার পা মাথায় সুস্থতা পরখ করে প্রেরণা হতবিহবল ভঙ্গিতে তাকায় আশেপাশে থাকা প্রত্যেকের দিকে। সবার মুখ চোখ স্বাভাবিক, এতক্ষণে নাটকের ভাবটা নেই। হতভম্ব প্রেরণা ইরফানকে কঠিন চোখে দেখে। ইরফানের ঠোঁটে বাঁকা হাসি। প্রেরণা শ্বাস ফেলে তাকায় মুইনের দিকে, তাকায় উজ্জ্বলের দিকে। যত রাজ্যের হতাশা এসে ভিড় করলো তার গলায়। মুইনকেই বলল, ওরা ছোট, আপনি আর উজ্জ্বল ভাই তো নন। এমন একটা ফালতু প্ল্যানে ওদের সাথ দিলেন আপনি মুইন ভাইয়া। বলতে গিয়ে প্রেরণার গলা কাঁপলো। ইহান তখনও দ্বিধান্বিত ভঙ্গিতে ভদ্রমহিলাকে দেখছিল। চার দেয়ালের মধ্যে যতটা ভঙ্গুর থাকে প্রেরণা, এখানে ততটাই শক্ত। মুইন আর উজ্জ্বল হঠাৎ হকচকালো। ওরা দুজন আদতে এসবে রাজি ছিল না। সবটাই ইরফানের বুদ্ধি, খামখেয়ালিপনা। প্রেরণার কথা নিজের দিকে টেনে জবাবটা দিল ইরফান। স্পষ্ট স্বরে বলল, ফালতু প্ল্যান, নাটক, এসব না করলে তো হবে না আপনার সাথে আপু। জোশেন দেশে যতাচার। প্রেরণার রাগ উঠছে খুব। বিপদ আপদে হাত পা নেই। এমনিতেই লোকটা পলিটিশিয়ান, ঘাড়ের উপর বিপদ নিয়ে ঘুরে। এসব নিয়ে নাটক? তবে বলল না কিছু ইরফানকে। মানুষটা সুস্থ আছে, এটাই অনেক, এটাই স্বস্তির। ইরফান বলতে থাকলো, দাদানের কাছে এভাবে না আনলে তো আসতেন না আপু, আসতেন আপনি।